চ্যাপ্টার 1 এর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই 8টি কোশ্চেন। এই 8টি কোশ্চেন যদি যে কোনো বোর্ডের, সিবিএসসি বল, ওয়েস্ট বেঙ্গল বল, যে কোনো বাংলা মিডিয়ামে আমাদের বোর্ডগুলো, এই 8টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। এই কোশ্চেনগুলো যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে করে নিস, নিশ্চিন্ত থাক, ভয়ের কোনো বিষয় নেই, এখান থেকে তুই কমন পাবি। প্রথম হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি কেন কি বলে, মানেটা কি, তার ডেফিনেশনটা কি। দ্বিতীয় হচ্ছে আর্গুমেন্ট এগেইনস্ট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ডিসকাস দ্য রোল অফ বিজনেস ইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এগুলো আমি বলে দিচ্ছি, তারপর আমি মানেগুলো বুঝিয়ে দেবো, অ্যান্সার গুলো বুঝিয়ে দেবো। ডিসকাস দ্য এলিমেন্টস অফ বিজনেস এথিক্স, প্রভিশন অফ কোম্পানিজ অ্যাক্ট 2013 অন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, why do enterprise need to adapt pollution control measures। আর সব থেকে বড় বিষয়, এই কোশ্চেনটা একটা যে কোনো পয়েন্ট করতে দেবে, বলে দেবে রাইট সোশ্যাল রেসপন্সিবিলিটি, হয় ওনার্স বলে দেবে, নয় কনজিউমার্স বলে দেবে, নয় এমপ্লয় বলে দেবে, নয় গভর্নমেন্ট বলে দেবে। এই চারটের মধ্যে তোকে একটা দেবে, বলে দেবে কোশ্চেনটা এরকম, রাইট সোশ্যাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ওনার্স, 4টে পয়েন্ট লেখো, তখন তোকে 4টে পয়েন্ট লিখতে হবে। রাইট সোশ্যাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কনজিউমার, মানে কাস্টমারদের প্রতি তোমার কি দায়বদ্ধতা থাকা উচিত। রাইট সোশ্যাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস এমপ্লয়, মানে তোমার যারা কাজ করছে তোমার আন্ডারে, তাদের প্রতি তোমার কি দায়বদ্ধতা থাকা উচিত, তোমার কি দায়িত্ব থাকা উচিত। রাইট সোশ্যাল রেসপন্সিবিলিটি টু গভর্নমেন্ট। এই যে 4টে জিনিস, এই 4টে জিনিস আলাদা করে বইয়ে দেওয়া আছে। 4টে থেকে 5টা পয়েন্ট করবি প্রত্যেকটা পার্টে। ওনারের 4টে থেকে 5টা পয়েন্ট, কনজিউমারের 4টে থেকে 5টা পয়েন্ট, এমপ্লয়ের 4টে থেকে 5টা পয়েন্ট এবং গভর্নমেন্টের 4টে থেকে 5টা পয়েন্ট। প্রত্যেকটা পার্টে 4টে থেকে 5টা পয়েন্ট করবি, কারণ এখান থেকে একটি কোশ্চেন চলে এসেছে ধরে নে। রাইট এর রেসপন্সিবিলিটি বা সোশ্যাল রেসপন্সিবিলিটি টুয়ার্ড ওনার্স, কনজিউমার্স, এমপ্লয় বা গভর্নমেন্ট। পরীক্ষার হলে কিন্তু এখানে 2 নম্বরে একটি কোশ্চেন তোরা দেখতে পাবি, 2 নম্বর থেকে 4 নম্বরের কোশ্চেন অবশ্যই দেখতে পাবি। তাই এই কোশ্চেনটা মিস করবি না কোনোভাবে। 4টে পয়েন্টস, মানে 4টে লোকের 4টে বিভিন্ন মত, তাদের দায়িত্ব কর্তব্য, এটা ভালো করে রাখবি। লাস্ট বিজনেস এথিক্স কাকে বলে, কথা বোঝা গেল। দেখ, যদি বলে রোল অফ বিজনেস ইন এনভায়রনমেন্ট প্রোটেকশন, মানে আমাদের যে সমাজ আছে এইটাকে প্রোটেক্ট করবে, বা আমাদের যে আশেপাশে জায়গাগুলো আছে সেটাকে প্রোটেক্ট করবে, গাছপালা পরিবেশ প্রোটেক্ট করার জন্য এমন একটা ব্যবসা করো যে ব্যবসা যেন কোনো সমাজের ক্ষতি না হয়। সমাজ বলতে আমাদের আশেপাশে গাছপালা মেরে তুই একটা ব্যবসা করছিস, সেই ব্যবসাটা যেন না হয়, যাতে ব্যবসাও চলে, তোমার লাভও হয়, প্রফিট হয়, মুনাফা হয়, কিন্তু কোনো কারো সমাজে কোনো ক্ষতি না হয়। কি করতে হবে তাহলে? প্রথমত আমাকে অ্যাডাপ্ট করতে হবে সাস্টেনেবল প্র্যাকটিসেস। মানে কিরকম? আমাকে কমাতে হবে এই যে মোটর ভ্যান চলছে, মোটর সাইকেল চলছে, তাহলে কি হচ্ছে, আমাদের যে আশেপাশে সমাজটা পলিউট হচ্ছে। কি পলিউট হচ্ছে? এয়ার পলিউট হচ্ছে। তাহলে এই এয়ার পলিউশনটা কন্ট্রোল করতে হবে, আমাকে ইলেকট্রিক ভেহিকল ইউজ করতে হবে, ইভি বাইক। তাহলে কি আমাদের কম হবে, পলিউশনটা কম হবে। রাস্তাঘাটে যে কি ধোঁয়াতে ধোঁয়া, কলকাতাতে গেলে দেখতে পাবি, বুঝতে পারবি কত ধোঁয়া আছে, কতটা গরম পড়লে ওইখানে বেশি গরম পড়ে, কেন? ওখানে এতটা পলিউশন হয়। তো পলিউশন কন্ট্রোল করার জন্য বলেছে ওয়াটার কনজাম্পশন কম করো, বেশি ওয়াটার কনজাম্পশন করো না, কারণ আমাদের জল শুকাচ্ছে একদিক দিয়ে। আর ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করো, যেরকম আগেকার দিনে আমাদেরকে দুর্গাপুরটাকে বলা হয় স্মার্ট সিটি। স্মার্ট কি জন্য বলা হয়? যেখানে প্লাস্টিক ইউজ করা হয় না, কিন্তু এখনকার দেখবি তুই যে কোনো জায়গাতে প্লাস্টিক ইউজ করা হয়। মাঝখানে হুচুকতে চেপেছিল আমাদের শহরে যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, কিন্তু আবার সে প্লাস্টিক ব্যবহার করছে। প্লাস্টিক ব্যবহার করলে কি হয়, এটা আমাদের মাটির সঙ্গে মেশে না, আর যে জিনিস মাটির সঙ্গে মেশে না সেটা হার্মফুল আমাদের জন্য, আমাদের শরীরের জন্য। ঠিক আছে? যেরকম লিথিয়াম ব্যাটারি, তোরা জানিস নাকি জানি না, ওই ব্যাটারিটার মতো খতরনাক জিনিস আর কিছু হয় না, ওটা মাটির সঙ্গে মেশে না। তাহলে এমন কোন প্রোডাক্ট তৈরি করো না যেটাতে মাটির সঙ্গে মেশে না, বা এটা আমাদের নেচারের জন্য ক্ষতিকারক হবে। প্রথম হচ্ছে এটা, তুমি এটা কম করো। ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি, মানে কি, তুমি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, সোলার প্যানেল গুলো দেখেছিস? সোলার প্যানেল দেখেছিস? ছাদের উপরে থাকে, ওই প্যানেলের দ্বারা তুমি ইলেকট্রিসিটি প্রডিউস করো। না কি তুমি আগুন জ্বালাচ্ছ, পলিউট করছো, আশেপাশের লোকজন থাকতে পারছে না, ওরকম ভাবে ফ্যাক্টরি করো না। তুমি ইলেকট্রিক দ্বারা করো, সোলার এনার্জি দ্বারা করো, বা নতুন কোনো টেকনোলজি দ্বারা করো, কিন্তু ন্যাচারাল ভাবে করো, যাতে কারোর কোনো ক্ষতি না হয়। এটা মানে হচ্ছে সোলার, উইন্ড আর হাইড্রো ইলেকট্রিক পাওয়ারকে অ্যাডাপ্ট করো। আমি বুলেট পয়েন্ট গুলো লিখে দিচ্ছি, তোরা এবার এটাকে বানিয়ে বানিয়ে লিখবি। প্রমোটিং সার্কুলার ইকোনমি প্রিন্সিপাল, মানে কি, আমরা দেখেছি এখন একটা বাড়িতে 4টে করে গাড়ি, একটা লোক 4টে গাড়ি চালাচ্ছে, একটা লোক 2টো গাড়ি চালাচ্ছে, একটা বুলেট কিনছে ফুটানি মারার জন্য, আর একটা ইলেকট্রিক ভেহিকল কিনছে যেটাকে তেল বাঁচানোর জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা ইউজ করো, ওটাকে ডিউরেবল রাখো, ওটাকে রিইউজ করো, রিসাইকেল করো। নাকি তুমি বারবার করে তোমার টাকা পয়সা আছে বলে তুমি বারবার করে কিনে নিচ্ছ। একটা বাড়িতে 4টে এসি, একটা রুমে একটা এসি,
দুটো তিনটে রুমে 4-5টা করে এসি কিনে নিয়েছে, তার মানে কি আমাদের এয়ার পলিউট হচ্ছে কি হচ্ছে না? আমার এসিতে দিকে আমাদের দিস না হয়, আমার একটাই আছে। ব্যাপারটা হচ্ছে এটা যে রিইউজ রিসাইকেল করো, তাহলে আমাদের এনভায়রনমেন্ট প্রোটেক্ট থাকবে। তারপর রিইউজ বলতে এরকম করেছে যে বোতলে জল খেলি, 10 টাকা বোতলে জল খেলি, আবার ওই 10 টাকা বোতলটা ফেরত দিয়ে দিলি, ওইটাই আবার বিক্রি হচ্ছে। যেরকম অনেক সময় ট্রেনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ট্রেনে ওই পুরোনো বোতলগুলোকে আবার জল ভরে বিক্রি করে দিচ্ছে। তো ওই রিইউজ নয়, প্রপার রিইউজ মানে ওটাকে প্রপার রিসাইকেল করে ভালোভাবে পরিষ্কার করে তারপরে তুমি রিইউজ করতে পারো। অ্যাডভোকেটিং ফর এ পলিসি চেঞ্জ, যেরকম আমরা যখন গাড়ি চালাই, তোরা ছেলেরা মেয়েরা যারাই জানিস, আমাদের একটা পলিউশন বলে জিনিস হয়, পলিউশন সার্টিফিকেট হয় কি না? পলিউশন সার্টিফিকেট হয়। সেই পলিউশন সার্টিফিকেটে একটা মিনিমাম রেঞ্জ বলে দেওয়া হয়, এর বেশি হলে তোমার কিন্তু পলিউশন মানে তোমার গাড়ির কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, তুমি ইমিডিয়েটলি ওটাকে ঠিক করো, পলিউশনের কাগজ হয়। তো সেরকমই অ্যাডভোকেটিং ফর পলিসি চেঞ্জেস, কার্বন প্রাইসিং বা এমিশন স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়। স্ট্যান্ডার্ড মানে একটা মিটার ঠিক করে, যেরকম তোর জ্বর কখন বুঝি, যখন 100-র উপরে টেম্পারেচারটা যায়, সেরকমই গাড়িতে যখন একটা পলিউশনের টেম্পারেচার আছে, ওই পলিউশনের টেম্পারেচারটা পেরোলেই, ওই পলিউশনের ইয়েটা পেরোলেই তখনই তো মনে হবে যে গাড়িটা চলবে না, গাড়িটা খারাপ আছে, গাড়িটা সার্ভিসিং এর প্রয়োজন আছে। ঠিক আছে, সেরকমই ফ্যাক্টরির মধ্যে একটা, যে কোনো ফ্যাক্টরির মধ্যে যে মেশিনটা চলছে, সেই মেশিনটা যেন পলিউশনটা ঠিকঠাকভাবে চলে, সেই মেশিনটা পলিউশনটা যেন একটা স্ট্যান্ডার্ড থাকে। ওই পলিউশন, তুই দেখছিস একটা মেশিন চলছে, রুটি করার মেশিন চলছে, সেই মেশিনটাতে সারা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, রুটি কম হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে বেশি, তাহলে কি হবে? জিনিসটা ফালতু হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব ক্ষতিকারক হচ্ছে। দেখবি অনেক গ্রামে একটা ছোট ছোট ফ্যাক্টরি খুলে রাখে এবং সেই গ্রামটাকে দূষিত করে ফ্যাক্টরিটা। আমাদের দুর্গাপুরে দেখবি অনেক আগে, তোদের ছোটবেলায় দুর্গাপুর যাওয়ার সময়, স্টেশনে যাওয়ার সময় অনেক ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিগুলো এখন কোল্যাপস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। দেখবি ওইখান থেকে স্টিল না বাজে একটা গন্ধ বেরোয়, না বেরোলো যখন ওই ফ্যাক্টরিগুলো চালু ছিল তখন আরো বাজে গন্ধ বেরোতো। মানে ওটাতে কি, ওরা এতটা কেমিক্যাল দিয়ে মিশিয়ে সব জিনিসপত্র তৈরি করতো যে আশেপাশে এনভায়রনমেন্টের মানুষজন ওখানে থাকতে ভয় পেত। এখন ওই জায়গাগুলো কালো কালো দাগ পড়ে গেছে, তার মানে কি ওরা প্রপার ভাবে কাজ করছে না, পলিউশন কন্ট্রোল করছে না, পলিউশন কন্ট্রোল ছাড়াই ওরা ব্যবসা করছে, সেই ব্যবসাগুলো গুটিয়েও গেছে। তাই পলিউশন কন্ট্রোল করে ব্যবসা করতে হবে। ফোস্টারিং ইনোভেশন, দ্যাট মিন আমাকে ন্যাচারাল টেকনোলজি ইউজ করতে হবে। ন্যাচারাল টেকনোলজি মানে সব সময় গাড়ি বের করা যাবে না, মাঝে মাঝে সাইকেলও ব্যবহার করো। তোরা 5 জন মিলে 5টা বাইকে আসছিস, ইটস বেটার যে একটা 4 হুইলারে তোরা 5 জন মিলে নি, তোদের ঘরে 4 হুইলার আছে, 5 জন মিলে একটা বাইকে, এই একটা 4 হুইলারে। আবার সবাই দেখছি বাইকে বব করে যাচ্ছে, দরকার নেই, আমাদের একটাই নাও, বাসে চেপে যাও, বাসে চলে যাও, একদম যেখানে যাবে সবাই মিলে বাসে যাও, বাস করে দেওয়া হয়েছে। এবার দেখছি একজন যাচ্ছে 4 চাকা করে যাচ্ছে, একজন যাচ্ছে 4 চাকা করে যাচ্ছে, দুনিয়ার ঘুরে বেড়াচ্ছে 4 চাকা করে। আর কলকাতাতে একজন করে যায় 4 চাকাতে, আর জ্যাম দেখবি কলকাতাতে। যদি ওরা আমাদের গভর্নমেন্ট সার্ভিস গুলো প্রোভাইড নাই, তাহলে কি হয়, রাস্তার জ্যাম গুলো কেটে যায়, ওরা দেখাতে যায় আবার 4 চাকা আছে, 5 চাকাতে বিরাট ফুটানি মারে। তো এইগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। মেজারিং এন্ড রিপোর্টিং এনভায়রনমেন্টাল পারফরমেন্স, এইখানে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ঠিক করে রাখতে হবে। এখন একটা নতুন কলকাতাতে জিনিস বেরিয়েছে, কলকাতাতে বল, দুর্গাপুরে বল, যেখানে বল, স্পিড লিমিট, একটা গাড়ির স্পিড লিমিট এরকম ভাবে একটা স্ট্যান্ড লাগানো আছে তোর রাস্তার উপরে, ডিভাইডার গুলো দেখছিস তো, ওই ডিভাইডার গুলোর উপরে এরকম একটা স্ট্যান্ড লাগানো থাকে। তোর গাড়িটা যদি 70 আপে যায়, তোর অটোমেটিকলি চালান কেটে নেবে। এটা এখন নতুন নিয়ম বেরিয়ে গেছে, পুলিশ এখন গাড়ি ধরবে এরকম এরকম করে, ও দেখবে তোর তুই কত স্পিডে যাচ্ছিস, তো স্পিড ওভার স্পিডিং আছে, সঙ্গে সঙ্গে চালান কেটে নেবে। তার মানে কি, ওরা একটা ম্যাট্রিক্স সেট করে রেখেছে যে অ্যাবভ 70 হলে তোকে চালান কেটে দেবে। সেরকমই একটা কোম্পানির ম্যাট্রিক্স হওয়া দরকার, যে কতটা কার্বন ব্যবহার করব বা কতটা ওয়াটার ব্যবহার করব, তার বেশি যেন ব্যবহার না করতে হয়। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের পরিবেশটা সংরক্ষণ হবে, তার সাথে সাথে আমাদের ব্যবসাও সুন্দর চলবে। তো এই কয়েকটা পয়েন্ট তোরা নিজেদের মতো বানিয়ে লিখবি, এগুলো আমি জাস্ট বুলেট পয়েন্ট দিলাম, এগুলোকে আরো সুন্দর করে সাজিয়ে লিখবি। কথা বোঝা গেল না? গেল না? দেখ আরেকটা কথা তোদেরকে বলি, মানি লস্ট নাথিং লস্ট, রেসপেক্ট লস্ট সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট। মানে টাকা পয়সা গেল, কিছু হারালো, অল্প হারালো, সম্মান হারালো, তার থেকে বেশি কিছু হারালো, কিন্তু একটা মানুষের যদি চরিত্র হারিয়ে যায় তাহলে সেই মানুষটা শূন্য, তার থেকে আর বেশি কিছু নেই। আমার মনে হয় একটা মানুষের সব থেকে বড় দামি জিনিস যদি কিছু থাকে সেটা হচ্ছে চরিত্র।
আর সেই চরিত্র কোনোদিন পাল্টায় না মানুষের, যতই বলে রাখ যে ছোটবেলা থেকে হিংসুটে ছিল সে বড় হয়ে হিংসুটেই আছে, সে পাল্টাবে না কোনোদিন, তার চরিত্র ওরকমই থাকবে। যে খারাপ সে খারাপই থাকবে, সে ভালো হওয়া যতই নাটক করে দেবে না, নেচার অ্যান্ড ক্যারেক্টার কারোর চেঞ্জ হয় না, কারোর চেঞ্জ না, ছোট থেকে যেমন ছিল সেরকমই থেকে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি ধর একটা টিচার, আমি স্কুলে হাফ প্যান্ট পরে পড়াতে পারবো না, যেতে পারবো না। এবার পুলিশ গেছে, পুলিশ জামা প্যান্ট পরে নিয়ে লুঙ্গি পরে চলে গেছে ডিউটি করতে, এটাও সম্ভব নয়। ডাক্তার সবজিওয়ালা ড্রেস পরে চলে গেছে, সুইপার ডাক্তারের ড্রেস পরে চলে গেছে, তো এইগুলো সম্ভব নয়, এগুলোকে শুনতে হাসি লাগছে। তো এরকমই হচ্ছে ব্যাপার যে বিভিন্ন বিজনেসে বিভিন্ন এথিক্স আছে, যাদেরকে সেই এথিক্সটা মেনটেন করতে হবে। তুই একটা অফিসে কাজ করছিস, তুই ছ্যাবলামো মারছিস, সেটা হয় না। তার মানে এটা যে তোর একটা এথিক্স, মানে তোর একটা প্রিন্সিপাল আছে যে আমাকে এরকম ভাবে আমাকে আমার ক্যারেক্টারটাকে হোল্ড করে রাখতে হবে, কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে জেনে এড়িয়ে যেতে হবে। যারা খারাপ মানুষ তাদের কাছ থেকে আমাকে এড়িয়ে যেতে হবে, যারা ভালো মানুষ তাদের সঙ্গে আমাকে মিশতে হবে। এটা জীবনেরও সত্য যে আমরা ভালোর সঙ্গে মিশি, খারাপকে ত্যাগ করি। সেরকমই ব্যবসার ক্ষেত্রেও তাই, যে তুই ব্যবসা করছিস সেখানে তুই নিজেকে আগে সম্মান দে, নিজের ড্রেস কোডকে ফলো কর, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা লোকের সামনে, তবে তুই ব্যবসা করতে পারবি, তার সাথে তুই করতে পারবি না। কথা বোঝা গেল? তারপরে তুই হাফ প্যান্ট পরে ব্যবসা করতে পারবি না যদি বড় বড় ডিল করিস। এবার তুই যদি মুদিখানা দোকান করিস বা বাজারে কোনো দোকান করিস, সেখানে তোকে হাফ প্যান্ট পরে যেতে হলো কমফোর্টেবলের জন্য। বাট বড় বড় ডিল যখন করতে হবে তোকে, তখন ইউ উইল নট জাস্ট গো ওভার দেয়ার উইথ ইউর জাস্ট ক্যাজুয়াল ড্রেস কোড। তুই ভালো ড্রেস কোড পরে যাবি ডিল করতে গেলে, হ্যাঁ কি না? তাহলে একটা কথা মনে রাখবি, বিজনেস রেফার টু দ্য প্রিন্সিপাল, মানে আমাদের একটা নীতি থাকে, সেই নীতি, ব্যবসার নীতিকে সেটাকে ফলো করতে হবে। আর কি বুঝতে হবে, কোনটা সঠিক কোনটা ভুল, যেটা সঠিক সেটাকে হ্যাঁ বলতে হবে, যেটা ভুল সেটাকে ভুল বলতে হবে, ভুলকে ভুল বলতে হবে, না কে না বলতে হবে। ব্যবসার ক্ষেত্রে এটা, তোর বন্ধু এসছে, তোর একটা খাবার দোকান আছে, আমাদের শ্রেয়া প্রত্যেক দিন যাচ্ছে দোকানটা খেতে, বলছে শ্রেয়া বলছে যে ভাই পরের দিন টাকা দিয়ে দেবো, পরের দিন টাকা দিয়ে দেবো, এরকম করে 2 সপ্তাহ আমার টাকা দিল না, তুই আর কিন্তু তো খেতে দিবি না, বলবি না ভাই আমার দ্বারা সম্ভব না। এবার আমি যদি যাই, আমিও তো ভিক ভাঙা বলতে গেলাম 1 সপ্তাহ 2 সপ্তাহ খেতে, তুইও আমাকে দিবি না, দেওয়া উচিত নয়। একবার দিলি 2 বার দিলি, কিন্তু বারবার দেওয়া উচিত নয়। তোর একটা ব্যবসার প্রিন্সিপাল থাকা দরকার। এবার এলিমেন্টস কি কি থাকা উচিত, টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট। একটা কথা মনে রাখবি, তোর বাবা বা মা যদি স্ট্রিক্ট না হয়, তাহলে কি হবে, তুই এদিক ওদিক ঘুরে বেড়াবি, উড়ে বেড়াবি। আর যদি তোর বাবা বলে তুই বাইরে বেরিয়ে দেখা, তো দেখ কেমন গাতনটা পড়ে আজকে মাথার মধ্যে, তুই জীবনে ভয় বেরোবি না। তার মানে টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট মানে হচ্ছে যে যারা ম্যানেজিং পোস্টে আছে বা যারা ওনার আছে, তারা যারা কমিটেড হয়, তার ব্যবসার প্রতি যারা, তারা মন প্রাণ দিয়ে চায় যে আমি এইটা করবো, আমি সকালবেলা 10টার সময় অফিসে আসবো, এই কাজগুলো করাবো, আর সে আসছে ঘুমাতে ঘুমাতে লাট সাহেবের বেলা 12টার সময়, তাহলে হবে না কিন্তু। তাহলে ম্যানেজমেন্টের কমিটমেন্ট চাই, মানে কি একটা কমিটমেন্ট মানে কি, প্রমিস প্লাস সামথিং মানে হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে হবে, দায়িত্ব নিতে হবে, কর্তব্যবোধ নিতে হবে। তার মানে ম্যানেজমেন্ট কমিটমেন্ট মানে দায়িত্ব নাও, লিডারশিপ কোয়ালিটি বাড়াও, রেসপন্সিবিলিটি নাও, তাছাড়া কিন্তু তোমার ব্যবসা দাঁড়াবে না ভাই। 2 নম্বর হচ্ছে ডেভেলপিং অ্যান এথিক্যাল কোড অফ কন্ডাক্ট। আমার শ্রেয়া হচ্ছে এমপ্লয়, আমার আন্ডারে কাজ করে, আমি ওকে প্রত্যেকক্ষণ চিল্লাচ্ছি, এই শ্রেয়াটা কেন হয়নি, ওই শ্রেয়াটা কেন হয়নি, তোকে কাজে রাখবো না, তুই ফালতু একদম, তুই বেকার আমার কোম্পানিটাকে লস করছিস। ও রেগে একদিন আমাকে 1 চড় চড়িয়েই দেবে। তার মানে কি, আমাকে একটা কোড অফ কন্ডাক্ট মেনটেন করতে হবে। অথবা আর একটা জিনিস মেনটেন করতে হবে, আমাকে ড্রেস কোড মেনটেন করতে হবে, ভালো ড্রেস কোড, ঠিক আছে। টোন মডিউলেশন মানে আমাকে আমার বসের সঙ্গে তুই একটা রাফ ভয়েসে কথা বলতে পারিস না। তোর বস সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আমার ছুটি লাগবে, দেবে না, দেখবো আমি, ডাকবো পার্টির লোককে ডাকবো, এখনই একদম সব ছাল ছাড়িয়ে দেবে আপনার। তো এরকম বলতে পারিস না, তুই একটা ফর্মাল ভাবে কথা বলবি, স্যার আমার একটু ছুটি লাগতো, আর্জেন্ট আছে, তো আমাকে যেতে হবে। তো এরকম ভাবে, বা স্যার হোক ম্যাডাম হোক, ভালো করে কথা বলবি। তো তুই এরকম দালালি মারতে পারবি না। এস্টাবলিশমেন্ট অফ কমপ্লায়েন্স মেকানিজম, এটা মানেটা ভালো করে বুঝবি। আমি বস, অনেক সময় কি হয়, টিচার বল বস বল, তোদের যারা সুপিরিয়ার যারা উপরে থাকে, তারা ভাবে আমি শ্রেষ্ঠ, আমার থেকে ভালো কেউ নেই। এই যে ভাবাটা বন্ধ করতে হবে। তার মানে কি, আমি যদি তোকে দাপিয়ে রাখার চেষ্টা করি, ও
ওর একটা ক্ষমতা থাকবে আমার বসকে জানানো যে দেখুন সানু স্যার আমাকে ছুটি দিচ্ছে না, আমাকে কাজের প্রেশার দিচ্ছে। তার মানে ওকে একটা আমাকে ইন্ডিপেন্ডেন্ট একটা ওমেন বানাতে হবে, মানে ও গিয়ে পরে কমপ্লেন যেন কাউকে করতে পারে, ওই অথরিটিটা আমি ওকে দিলাম। কথা বোঝা গেল? তার মানে বস রাজা নয়, বসেরও বস আছে, মানে বাপ নয়, বাপেরও বাপ আছে, এরকম একটা ব্যাপার। কথা বোঝা যাচ্ছে? কি বললাম, তুই একা শ্রেষ্ঠ সেটা ভাবলে চলবে না। তোর উপরে বসকে যদি কমপ্লেন করে দেয়, মেল লিখে দেয়, তাহলে আমার চাকরিটা চলে যাবে। তার মানে নিজেকে শ্রেষ্ঠ হওয়াটা বন্ধ করতে হবে। এমপ্লয়েজ ইনভলভমেন্ট, এটা মানে আমি সরস্বতী পুজো করছি, আমার সরস্বতী পুজো নিয়ে কোনো আন্দাজ নেই, আমি কিচ্ছু জানি না। তোদের মধ্যে কেউ জানিস কে কি করে খিচুড়ি বানাতে হয়, কে পুজো করতে, কেউ ব্রাহ্মণ আছিস পুজো করে দিবি। তা আমি যদি এখানে দালালি মারি, আমি সব জানি, আমি সব করব, তাহলে তোরা কি বলবি? তুমি পুজো করো, আমি করবো, আমার কি, আমি তো দেখতে আসবো না। কিন্তু আমি তোদেরকে সবাইকে যদি ইনভলভমেন্ট রাখি, যে শ্রেয়া তুই ফলটা কাটবি, আর তুই ব্রাহ্মণ আছিস তুই পুজোটা করে দিস, তুই ভাই একটু প্যান্ডেলটা করে দিস, তাহলে কি হলো? সবাই ইনভলভমেন্ট হলো আর কাজটাও ভালো হলো। আর একা যদি কেউ দালালি মারে, তাহলে তুই কি করিস? তাকে বুঝে করুক গা, আমি কি করবো, যা খুশি করুক গা, আমি জানি না। যেরকম তোদের দায়িত্ব এখন কি থাকে, কোনো বিয়ে বাড়িতে গেলে, ছেলেদের দায়িত্ব বলছি, ছেলেদের দায়িত্ব কি থাকে, বিয়ে বাড়িতে গেলে খাবার, এক খাবার, আর 2 চেয়ার টেবিল বসানো, আর 3 নুন থালা বাটি গ্লাস দেওয়ার। তার থেকে বেশি দায়িত্ব এখন তোদের কিছু থাকে না। আর মেয়েদের কি দায়িত্ব থাকে? পুজোর সময় বা বিয়ের সময় সাজা, 2 নম্বর হচ্ছে সাজা, 3 নম্বর হচ্ছে সাজা, আর 4 নম্বর হচ্ছে অল্প অল্প খাওয়া, আর লিপস্টিকটা এরকম করে মোছা। তো এমপ্লয়মেন্ট ইনভলভমেন্ট মানে হচ্ছে এটা, যে এভরি এমপ্লয় should give advice to the higher authority কে কোনো অ্যাডভাইস থাকলো, দিল যে স্যার এটা এরকম করে না করেন, আপনি এরকম করে করুন, জিনিসটা ভালো হবে। আমি তো সব থেকে শ্রেষ্ঠ নয়, তোরা আমার থেকে অনেক বুদ্ধিমান হতেই পারিস, সেটাই বলতে চাইছি। অ্যাপ্রাইজাল এথিক্যাল প্রোগ্রাম, আমাদের সন্দীপ খুব ভালো কাজ করছে, তাও সারাদিন আমি গাল দিচ্ছি, তাহলে ও 2 মাস পর বা 3 মাস পর বা 4 মাস পর আমার কাজ ছাড়তে বাধ্য। ওকে আমাকে পারফরমেন্স অ্যাপ্রাইজাল দিতে হবে, যেরকম বেস্ট এমপ্লয় অফ দ্য মান্থ ওকে বানাতে হবে। এ গুড, প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্স আছে ওর, ওকে এমপ্লয় অফ দ্য মান্থ বানাও। ও কাজ ভালো করে, ওকে ইনসেনটিভ দাও, ওকে বোনাস দাও। ওকে কাজ খারাপ করে, ওর প্রতি লিগ্যাল অ্যাকশন নাও। তার মানে বোনাস দেওয়া, পারফরমেন্স জানানো, তাছাড়া টার্মিনেট করাও কাজ হচ্ছে অ্যাপ্রাইজালের। টার্মিনেট মানে বাদ দিয়ে দেওয়া। অ্যাপ্রাইজাল অফ এথিক্যাল প্রোগ্রাম মানে হচ্ছে যে এমপ্লয়ি ভালো কাজ করছে তাকে পিঠে হাত বুলাও, ভেরি গুড বেটা, আর যে কাজ করছে না তাকে একটা থ্রেট দাও, আর তাও না কাজ করলে তাকে টার্মিনেট করে দাও। So that are the elements of business ethics. কথা বোঝা গেল?